দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নির্বাচন সূত্র। শুরুতে যে একটু বলতে চাই, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধু একটি কর্তৃত্ববাদী শাসনের অবসান নয়, দেশে একটি নতুন রাজনৈতিক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আনুপাতিক নির্বাচন নিয়ে জোরালো হচ্ছে আলোচনা। এটা উৎসাহব্যঞ্জক। অনেকেই আনুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান ঘোষণা করেছে, তবে সব দল এখনও সম্মত হয়নি। দেশের বুদ্ধিজীবীদের মধ্যে এই পদ্ধতি নিয়েও পক্ষে বিপক্ষে মত রয়েছে। সুতরাং এ বিষয়ে আরও আলোচনা দরকার। সেই আলোচনাটাই আজকে আমরা করতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমার সাথে যারা যোগ দিবেন আজকে তারা হচ্ছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি, রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনারা শুনলেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাই, সেই সাথে সমসাময়িক রাজনীতি আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি শুরুতে যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। সেটি হচ্ছে যে এই যে আনুপাতিক বা সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতির কথা বলা হচ্ছে, প্রস্তাবনা এসেছে, নানা দিক থেকে আলোচনা হচ্ছে, যতটুকু আমরা জেনেছি আপনাদেরও এই পদ্ধতিতে মত রয়েছে। তো শুরুতে একটু বলবেন যে আসলে এই পদ্ধতিটা কি, কারণ এই পদ্ধতি আমি অনেকের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ অনেকেই এই বিষয়টা বোঝেই না জিনিসটা আসলে কি, সেটা একটু প্রথমে একটু পরিষ্কার করতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ সহ আমরা যেটাকে ওয়েস্টমিনিস্টার মডেল অফ ইলেকশন বলছি, আচ্ছা, এটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এটার মানে হচ্ছে যে আপনি কত শতাংশ ভোট পেলেন টোটালটার মধ্যে এটা জরুরি না, আপনি আসনের হিসেবে 150 ক্রস করলেন কিনা। আচ্ছা, এবং এই 150টাকে বলা হচ্ছে গোল পোস্ট। আপনি 150 আসনটা ক্রস করেছেন মানে হচ্ছে আপনি গোল দিয়ে দিলেন। এই জন্যই বলা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, যে ওই পোস্ট যেটা ছিল গোল পোস্ট, আচ্ছা, এই গোল পোস্টটা আপনি অতিক্রম করে গেলেন। আপনি সেটা 20% ভোট পাইলেন টোটালটার, 19% পাইলেন, হয়তো 80% আপনাকে ভোট দেয় নাই। ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে ছোটোখাটো দেশে অনেক সময় ভোটাভুটি ছোটোখাটো দলগুলোর মধ্যে এমনভাবে ভাগ হয়, দেখা গেছে যে আপনার 29% ভোট পেয়েছে টোটাল ভোটারের, তাতে তিনি সরকার গঠন করে ফেলেছেন। কারণ 29% ভোট, কিন্তু বাকিরা 21 পেয়েছে, 23 পেয়েছে, 17 পেয়েছে, ভোটটা 80-তে গিয়ে এরকম ভাগাভাগি হয়ে গেছে। তো 21% অথবা 23% ভোটে গিয়ে তিনি 160টা সিট পেয়ে গেছেন। তাহলে উনি গোল পোস্টটা অতিক্রম করে ফেললেন। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা ওয়েস্টমিনিস্টার মডেল। এই মডেলটা আমাদের দেশে প্রচলিত আছে। আমাদের দেশ সহ আমাদের যে কমনওয়েলথ কান্ট্রিগুলো যেটা আছে, মোটামুটি সব জায়গাতে এই সিস্টেমটা আছে, কিছু কম বেশি আছে। এটার সমালোচনা হচ্ছে যে এটার সমালোচকরা বলছেন যে ধরেন একটা দল 25% ভোট পেয়ে 160টা সিট পেয়েছে, তাহলে ভোটারদের 75% তাকে ভোট দেয় নাই। রাইট। তাহলে সেক্ষেত্রে সমালোচনা হচ্ছে যে এটাকে আসলে একটা প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক চর্চা হচ্ছে কিনা। কারণ গণতন্ত্র বলতে বোঝানো হচ্ছে যে আপনি জনগোষ্ঠীর মতামতের উপরে, অধিকাংশ জনগোষ্ঠীর মতামতের উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে টেকনিক্যালি কিন্তু আপনি একটা সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীর মতামতের উপরে ভিত্তি করে সংখ্যাগরিষ্ঠ জনগণের উপরে মাতব্বরি করছেন। এটা হলো এটার সমালোচনা। এই সমালোচনাকে কেন্দ্র করে হচ্ছে পিআর মডেলটার কথা বলা হচ্ছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মানে হচ্ছে শতাংশ মোতাবেক আসন বন্টন করে দিবেন। জি, যেমন ধরেন পার্টি এক্স 25% ভোট পেয়েছে, তিনি 300 আসনের অথবা 350 আসনের 25% সিট পাবেন। তাহলে কয়টা আসন হয়, ধরেন আমি রাউন্ড ফিগার ধরেন, আমাদের 400 আসন ধরেন, তাহলে আমাদের 400 আসনে 25% ভোট পেলে আপনি 100 আসন পাচ্ছেন। তাহলে আগের মডেলে আপনি কিন্তু 25% দিয়ে 160টা আসন পেয়ে গেছেন এবং সরকার গঠন করে ফেলছেন। কিন্তু পিআর মডেলে আপনি 25% ভোট দিয়ে 100 সিট পাবেন, এবং 100 সিট দিয়ে আপনি 400 সংসদ যদি হয়, 400 সদস্যের সংসদে আপনি 1/4 সিট পাচ্ছেন, আপনি 200 ক্রস করতে পারছেন না। তাহলে এইটা হচ্ছে এইটার সংকট। আবার সুবিধার জায়গাটা হচ্ছে কোনো ভোট নষ্ট হচ্ছে না, শতভাগ ভোটারের রিপ্রেজেন্টেশন তৈরি হবে। এখন যেটা হচ্ছে যে 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 হারছেন সে তো তার ভোটগুলো নষ্টই হচ্ছে, মানে আমরা বলি ভোট পচে যাচ্ছে, মানে ওই যে উইনার টেক্স অল বলে আর কি, মানে যে বিজয়ী হয়েছেন তিনি সব ডিম নিয়ে গেলেন। মানে 25% ভোট জিতে তিনি 25%, বাকি বাস্কেটগুলোতে যত ডিম ছিলেন উনি সবগুলো একসাথে নিয়ে বাড়ি চলে গেলেন। এটাকে বলা হচ্ছে উইনার টেক্স অল। এটা হচ্ছে এটার সমালোচনা।
পিআর মডেলে বলা হচ্ছে যে শতাংশ ভিত্তিক যেহেতু ভোট হবেন, ধরেন কোনো দল ৫% ভোট পেয়েছে সারা বাংলাদেশে, ৫% ভোটে তাহলে সে সিটের ক্রমানুপাতে ভোট পাবে। ১০০-তে সে ৫টা হইলে ৪০০-তে সে ২০টা সিট পাবে। শতকরা হিসাব দিয়ে পার্সেন্টেজ বের করে আপনার ফ্র্যাকশন হবে বন্টন করতে হবে। জি, আসবো একটু জানতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে, সেটি হচ্ছে যে যতটুকু আমরা জেনেছি যে আপনারা কিন্তু এই যে আনুপাতিক হারে যে ভোটের যে হিসাব, নির্বাচনের যে পদ্ধতি, সেই জায়গাটা আপনাদের দ্বিমত রয়েছে। আপনারা ওয়েস্টমিনিস্টার যে পদ্ধতি আমাদের এখন যেটা রয়েছে সেই জায়গাটায় আপনারা অবস্থান করছেন। প্রশ্ন হচ্ছে যে মানে এখন যে পদ্ধতিতে ভোট হচ্ছে সেই জায়গাটা কি গণমানুষের সঠিক রায়, মানে সঠিক প্রতিনিধিত্ব কি আসছে, আমরা পাচ্ছি কিনা? আপনাকে ধন্যবাদ। জি, আমার ডানি এবং আমার বায়ে সম্মানিত আলোচকদ্বয়কে ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, ব্যারিস্টার ফুয়াদ খুব চমৎকারভাবে বিষয়টা তুলে এনেছেন, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদকে। বিষয় হলো যে কমনওয়েলথ কান্ট্রি ছাড়াও আমরা তো কমনওয়েলথ কান্ট্রির মধ্যে, আমার জানা মতে, আমার জানার বাইরেও থাকতে পারে, আমার জানা মতে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি যে রাষ্ট্রগুলোতে আছে সেই রাষ্ট্রগুলোতেই এই আমাদের দেশের এই সিস্টেমে নির্বাচনী এলাকা ভিত্তিক যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আর প্রপোর্শনের যে মানে সংখ্যাভিত্তিক যে নির্বাচন, সেই নির্বাচনে ফুয়াদ যেটা বলেছেন যে 25% কিন্তু বাংলাদেশেও 25% পেয়ে কিন্তু কেউ সরকার গঠন করতে পারে না। 300 আসনের মধ্যে 151টা আসন পেতে গেলে অন্তত 40-এর উপরে বা কাছাকাছি পার্সেন্টেজে ভোট পেতে হয়। এখন বিষয়টা হলো, আমি যে আনুপাতিক হারে নির্বাচনটা করব, যার নজির বর্তমান বিশ্বে মেলা কঠিন, সেটা না হয় গেল, আমি বাংলাদেশেই না হয় নজির স্থাপন করলাম, কিন্তু বিষয় অন্য জায়গায়। বাংলাদেশ এমন একটা শাসন ব্যবস্থা যেখানে এখনো স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী নয়, সেটা এখনো যারা এমপি তারাই স্থানীয় সরকারের মূল কাজগুলো অর্থাৎ উন্নয়নের মূল কাজগুলো করেন। তো তাহলে যখনই আনুপাতিক হারে নির্বাচন হবে, কে কোন নির্বাচনী এলাকার এটা কিন্তু থাকবে না, তখন ওই পার্সেন্টেজ অনুযায়ী পার্টি ঠিক করবে যে আমি এত পার্সেন্ট। মুক্ত পদ্ধতি তালিকা এবং বদ্ধ পদ্ধতি, মিশ্র পদ্ধতি, এরকম 3টা পদ্ধতির কথা বলা হয়েছে। আমি একটা হিসাব আপনাকে দিই। 2008 সালের নির্বাচনে আপনার আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48.04%, আসন ছিল 230, আর বিএনপি যে পার্সেন্টেজ 37.20%, তাদের আসন ছিল 32। যদি এটা আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা হতো তাহলে আওয়ামী লীগের আসন দাঁড়াতো 230 থেকে কমে 144 এবং বিএনপি পেত 111টি আসন। বিষয়টা হলো যে তখন কিন্তু কে কোন নির্বাচনী এলাকার এটা কিন্তু নির্ধারিত থাকতো না, অর্থাৎ বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কোনো দল ওই পার্সেন্টেজের ভিত্তিতে তার দলের ভেতরে এদেরকে আমি আসনগুলো দিলাম, তখন কিন্তু ওই নির্বাচনী এলাকাগুলোর কারোর প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না। এইটা যদি আপনার স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হতো তাহলে একজন এমপি, একটু শেষ করি, একজন এমপির দায়িত্ব কি? একজন এমপির দায়িত্ব হলো জাতীয় সংসদে তিনি একজন আইন প্রণেতা হিসেবে আইন প্রণয়ন করবেন, কিন্তু আমাদের দেশে তা হয় না। কিন্তু তিনি একদিকে আইন প্রণয়ন করেন, আরেকদিকে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো স্থানীয় সরকারের দুর্বলতার কারণে তিনিই দেখেন। অর্থাৎ আমাদের দেশে এই 54 বছরেও স্থানীয় সরকার পদ্ধতি যেহেতু শক্তিশালী হয় নাই, সেই হেতু এই আনুপাতিক হারের এই নির্বাচন আমরা বুঝি নাই, যে আপনি যেমন বললেন যে অনেকে বুঝেই না। এবং আমাদের এই ধরনের পার্লামেন্টারি ডেমোক্রেসি পদ্ধতিতে পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই। যদিও থাকে সেটাও কমনওয়েলথের বাইরে আছে। আমি একটু যেতে চাই নাজমুল্লাহ সাহেব, একেবারে আইডিয়াল একটা আলোচনা রয়েছে। আমি আরো কথা বলবো আপনার সাথে, সেটি হচ্ছে যে পৃথিবীর 170টি দেশের মধ্যে বলা হচ্ছে 91টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এবং এই যে আমরা ওয়েস্টমিনিস্টার পদ্ধতি যাদের কাছ থেকে নিয়েছি, সেই যে যুক্তরাজ্য, সেখানেও কিন্তু এখন এই পদ্ধতির কথা বলা হচ্ছে।
আর একটা বিষয় যে একদম সহজ কথা বলি যে আমাদের যে এখন সংরক্ষিত আসন সেটা কিভাবে হয়, সেটা তো কে কত আসন পেলো সেটার আনুপাতিক হারে কিন্তু আমরা করছি, ওইটা আমরা করছি, কিন্তু জাতীয় করতে গেলে আমাদের সমস্যা কোথায়, তো সেই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন আপনি। জি, বেস্টে ফোর্থ কিন্তু চমৎকার ব্যাখ্যা করেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচনটা কি, এর সুফল কি। উনি কিছু অসুবিধার কথা বলেছেন। সুফলটা হচ্ছে যে জনগণের প্রতিনিধিত্ব আরও বাড়বে। মানে আমি যদি 12 কোটি ভোটারের মতামতের কথা চিন্তা করি, 12 কোটি ভোটারের মধ্যে কত শতাংশ মানুষের প্রতিফলন সংসদে বা সরকারে ঘটে, ওই সংখ্যানুপাতিক হারে করলে বেশি মানুষের মতামতের প্রতিফলন ঘটবে সংসদে এবং সরকারে। ছোট দলগুলো যাদের হয়তো নির্দিষ্ট কোনো আসনে জেতার সামর্থ্য নাই, সারা দেশে তাদের সমর্থক আছে, তো গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের সমর্থন, জনগণের পছন্দ, জনগণের ক্ষমতায়ন, এবং বেশিরভাগ মানুষের সমর্থন যারা পাবেন তারা সরকারে যাবেন, নির্বাচিত হবেন, সংসদে যাবেন ইত্যাদি। তো ফলে বর্তমান ব্যবস্থার কারণে কিন্তু বহু মানুষের মতামতের কোনো মূল্য থাকে না। আপনি 51% পেয়েছেন, আমি 49 পেয়েছি, ওই 49 নাই হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আমরা বলছি এই 49% মানুষের মতামতের কোনো প্রতিফলন আমরা কোনো ক্ষেত্রে দেখছি না। তার মানে হচ্ছে গণতন্ত্রের যে খারাপ দিকটা এখনকার পদ্ধতির, সেটা আমরা চর্চা করছি। ফলে সংখ্যানুপাতিকটা অনেক ভালো, ছোট দলগুলো অনেক বেশি সুযোগটা পাবে। এবং জনপ্রতিনিধিত্বের কথা বললাম, বড় দলের তো ক্ষতি কিছু নাই। ধরেন বিএনপির মতো দল সারা দেশে বিএনপির নামে ভোট দেবে বা প্রতীক তো সেটাই থাকবে, প্রতীক তো সেটাই থাকবে। ফলে বিএনপি কোথাও যারা যেসব জায়গায় জিতছে, যেসব জায়গায় হারছে, দুইটা ফলই কিন্তু ওনারা পাবেন। মানে হেরে যে আমি যে 5 লাখ ভোট পেয়েও হেরে গেলাম, 3 লাখ পেয়েও হেরে গেলাম, আমার এটা ফেল না যাবে না, এটাও কাজে লাগে। এই নজির তো আছে যে 50,000 ভোট পেয়ে জিতেছে, অন্যদিকে 1.5 লাখের মতো ভোট পেয়েছে সে। এবং আমাদের ধরেন 90-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনগুলো হয়েছে, এই 91, 96, 2001, 2008, আপনি 8-এর কথা বলছিলেন, 1991 সালে যেটি প্রথম তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত হলো, বিএনপি বেশি আসন পেয়েছে কিন্তু আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছিল। তো তার মানে হচ্ছে জনপ্রতিনিধিত্বের জায়গায় চিন্তা করতে গেলে এটা অনেক বৈজ্ঞানিক, এটা অনেক মানে অ্যাডভান্স সিস্টেম আমি মনে করি। তবে আমাদের যেটা গণতন্ত্র আছে কাগজে কলমে, এইটারই তো ঠিকমতো চর্চা হয় না। এখন আমরা অ্যাডভান্স পদ্ধতিতে যাব মনে হয় না, আমরা তৈরি হয়েছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আছি, এটার সঠিক চর্চাটা নিশ্চিত করার পরে আমরা আরও রিফাইন্ড, আরও বেটার, আরও অ্যাডভান্স জায়গায় যেতে পারবো হয়তো ধাপে ধাপে। আমরা কথা বলছেন নির্বাচন সূত্র, আমি একটু যেতে চাই যেমন ফুয়াদ আপনার কাছে। সেটি হচ্ছে যে নাজমুল সাহেব ভাই বলছিলেন যে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির সেই জায়গাটা মানে এখনো পোক্ত মজবুত বা সেই সময়টা এখনো হয়েছে কিনা, বা ওই জায়গাটা আমরা এসেছি কিনা। উন্নত বিশ্বের যে রাজনীতি সংস্কৃতির, কৃষ্টি কালচার, তাদের যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সেই জায়গার সাথে আমাদের তো অনেক পার্থক্য আছে, আমরা ঠিক ওই জায়গাটা এখনো যেতে পারিনি। তাহলে এই মুহূর্তে এই পদ্ধতি নির্বাচন কতটা যৌক্তিক হবে? দেখেন, বর্তমানে বাংলাদেশে যে ভোটারদের কনসিয়াসনেস লেভেল আছে, আচ্ছা, তাতেই আপনি বয়স ছাড়া অলমোস্ট 10%-এর বেশি লোক দেশে ভোটার হওয়ার যোগ্য না। তাহলে দেশে 87% মানুষ ভোটার না, ভোটার হওয়ার যোগ্য না। আচ্ছা, এটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে। জি, যুক্তিটা কি? এটার যুক্তি হচ্ছে দেশের অধিকাংশ মানুষ টাকা খেয়ে ভোট দেয়, বিকাশে ভোট দেয়, নগদে ভোট দেয়, ফুসপানি, পান, বিড়ি, সিগারেটে ভোট দেয়, তারা অটোতে ভোট দেয়, বিরিয়ানির প্যাকেটে ভোট দেয়। তো তারা এই যে বিশাল জনগোষ্ঠী কুদ্দুস বয়াতির গান শুনে ভোট দেয়, মমতাজের গান শুনে ভোট দেয়, তারা রাতের বেলা যাত্রা গান, পালা সঙ্গীত শুনে ভোট দেয়, এগুলো তো ভোট না, এগুলো হচ্ছে গোত্র, এগুলো হচ্ছে ট্রাইব মেনটেন করবার কালচার। আচ্ছা, তো দেশে আমি জনপ্রতিনিধিদের সাথে সারা বাংলাদেশে কথা বলেছি, তারা বলেছে যদি আপনারা এই সব ফুসপানি ব্যবসা না করেন, বিকাশ আর নগদের ব্যবসা না করেন, কত শতাংশ মানুষ ভোট দিতে আসবে? অলমোস্ট কেউই বলে নাই নিজ দায়িত্বে বুঝা শুই না 5%, 7%, 10%-এর বেশি লোক ভোট দিতে আসবে। তাহলে সেখানে তো আপনার দেশের ভোটারের এই ক্রাইসিস তো রয়ে গেছে। এই জন্য নির্বাচন কমিশন যে কাজটা সংস্কার করতে হবে, অথবা নতুন নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে, তাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর কাজ হচ্ছে এই 12 কোটি 10 লাখ তালিকাবদ্ধ মানুষকে ভোটার বানানো। তাদের অধিকাংশ লোক ভোটার না, কারণ যিনি চিন্তা করতে পারেন না, যার আর্থসামাজিক বাস্তবতার কারণে তিনি বোধ করছেন যে ভোট দিতে যাওয়াটা একটা এই ধান কাটার মৌসুম রেখে এই শীতের সকালে এত দূরে কি দরকার আমার ভোট দেওয়ার। বহু লোক আছে ভোট দিতে গেলে তার রুটি রুজি অ্যাফেক্টেড হবে, সে বোধ করে না যে এটার কোনো প্রয়োজন আছে। তো সেখানে ফার্স্ট পোস্ট দ্য সিস্টেমে যে ভোটার ক্রাইসিস আছে, ওখানেও তাই। দুটো জায়গাতেই মূল দায়িত্ব হচ্ছে ভোটারকে এডুকেট করতে হবে।
পিআর মডেলটা কিন্তু একটা সিঙ্গেল মডেল না, পিআরের কিন্তু অসংখ্য মডেল আছে। পুরাতন আমলের মডেল হচ্ছে শুধু দলকে ভোট দেয়। আচ্ছা, দলকে ভোট দেওয়ার সুবিধাটা হচ্ছে তারা মোটামুটি আগের সিস্টেমের সাথে পরিচিত। তারা ধরেন পার্টি এক্সকে ভোট দেবে, পার্টি ওয়াইকে ভোট দেবে, তারা দলটার নাম জানে, তারা প্রতীকটা জানে, দল ডিসাইড করে দেবে যে ওই শতাংশ মোতাবেক কারা কারা পার্লামেন্টে যাচ্ছে। এটার অসুবিধা হচ্ছে যে দল কিন্তু আরও বেশি স্বেচ্ছাচারী হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে কিন্তু ডেমোক্রেসি নাই। এখানে প্রত্যেকটা দলে কিন্তু কাঠামোগতভাবে আর্টিকেল 70 আছে। আমরা সবাই রাজনৈতিক দল আর্টিকেল 70 সংস্কারের কথা বলছি না, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের ভিতরে কয়েক হাজার আর্টিকেল 70 আছে। তো যে রাজনৈতিক দল নিজেদের দলের ভিতরে আর্টিকেল 70 প্র্যাকটিস করে, তারা সংসদে আর্টিকেল 70 সংশোধন করে দেশের কি লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে আপনার সংকটটা তো আর জটিল জায়গাতে আছে। যদি আপনি দলের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিচ্ছেন, যে ইন্ডিপেন্ডেন্টলি দেখবেন অনেক সময় বিদ্রোহী প্রার্থী কিন্তু জিতে চলে আসে, এরকম আমরা যে দেখেছি, একটা দলের সাথে বিদ্রোহী চ্যালেঞ্জ প্রার্থী করে জয়ী হয়েছে। ওই দলেরই আরেকজন প্রার্থী দাঁড়ায়া মূল প্রার্থীকে হারায় দিয়ে চলে হারায় আসে। দিচ্ছে। তো সেই যে জায়গাটা আছে সেই জায়গাটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। তো এটার একটা ফ্লিপ সাইড আছে যদি শুধু দলকে দেন। নেদারল্যান্ড থেকে শুরু করে নরওয়ে অনেক জায়গাতে তারা একটা মডেল ডেভেলপ করেছে যে তারা দল প্লাস প্রার্থী অ্যাট এ টাইম পিআর করে। যেমন ধরেন ঢাকাতে 15টা আসন আছে, পার্টি এক্স তার মার্কা প্লাস হচ্ছে পার্টি এক্স প্রস্তাব করছে যে আমরা এই 15 জনকে ঢাকাতে প্রস্তাব করছি এমপি বানানোর জন্য। এখন দেখা গেল যে ভোটার তাহলে সিলেক্ট করতে পারবে যে এই 15 জন বিচারকদের একজন ব্যাংক ডাকাত, একজন হলো হকারের ব্যবসা করে, একজন ধর্ষক, একজন দালাল, একজন বাটপার, বাট 3 জন ভালো মানুষ আছে। তাহলে সে পার্টি এক্সকে ভোট দিবে, আবার এট দ্য সেম টাইম সিলেক্ট করে দেবে যে আমার পছন্দ লোক হলো ওখানে 3টা 15 জনের ভিতরে, বাকি 15 জনের যে 12 জন দিচ্ছে 12 জন হলো চোর বাটপার, এদেরকে আমি পার্লামেন্টে দেখতে চাই না। তাহলে ভোটারের একটা চয়েস তৈরি হয়েছে যে তিনি ভোটার দলকেও ভোট দিতে পারছেন, আবার প্রার্থীও বাছাই করতে পারছেন। এই মডেলটা হচ্ছে অনেক বেশি ডেমোক্রেটিক। আবার কোনো কোনো দেশে এমনও আছে নিচে মন্তব্য লেখা যায় যে আমি কেন বাকিদের ভোট দিলাম না, আপনি মন্তব্য লিখে দিয়ে আসতে পারবেন। আমেরিকাতে বিভিন্ন লোকাল স্টেট ইলেকশন আছে যেখানে আপনি মন্তব্য লিখতে পারবেন যে কাকে পছন্দ হয় নাই, কেন হয় নাই। যে আপনি বলে দিবেন যে ও তো ব্যাংক ডাকাতি করছে, 200 কোটি টাকা পাচার করছে, ও তো এস আলমের বাটপার ছিল, ও তো আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, ও চুপে চুপে গত আওয়ামী লীগের 16 বছর ওর সাথে সব ব্যবসা করছে, ও আওয়ামী লীগের সাথে এইটা করছে সেটা করছে। আপনি মন্তব্য লিখে দিবেন। আবার নিচে মন্তব্য এটাও লেখা যাবে যে উপরের কাউকেই আমার ভালো লাগে নাই, দলকে ভোট দিলাম, জি, কিন্তু শতাংশে দল ভোট পাবে, কিন্তু এই 15 জনের কেউ নির্বাচিত হইতে পারবে না। অতএব অনেকগুলো মডেল আছে। এই মডেলগুলো বিশ্লেষণ করবার মতো নাগরিক সমাজ তো বাংলাদেশে নাই। তাহলে যেটা হচ্ছে যে আপনার একটা দলের সাথে আর একটা দলকে কম্পেয়ার করবার জন্য যে পলিসি ডিসকাশন দরকার, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পলিসি লেভেলে পলিটিক্স করে না। তারা এখনো গোত্র লেভেলে পলিটিক্স করে, আচ্ছা। তারা অতীতে করে, বংশে করে, ব্যক্তিত্বে করে, কিন্তু পলিসি লেভেল ডিসকাশন নাই। তাহলে যে দেশগুলো পিয়ার প্র্যাকটিস করছে সে কম্পেয়ারটা কিভাবে করবে, ওইটার একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের দেশে আছে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার যে জনগোষ্ঠীকে আপনি এই মডেলটাকে সারা বাংলাদেশে প্র্যাকটিস করাইতে পারবেন কিনা এত অল্প সময়ের মধ্যে। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে একটা মিক্স সিস্টেম চিন্তা করা যেতে পারে, যে আপনি দেশের সবচেয়ে শিক্ষিত সচেতন, ধরেন ধানমন্ডিতে, গুলশানে, বনানীতে, ডিওএইচএস, মানে কি পাইলট প্রকল্পের কথা এরকম একটা পাইলট প্রকল্প করে 20, 30, 50টা আসনে আমরা পিয়ারটা করে দেখতে পারি যে আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক। এই এক্সপেরিয়েন্সের উপরে ভিত্তি করে পলিটিক্যাল পার্টি সহ নাগরিক সমাজ সিদ্ধান্ত নেবে যে এটাকে আমরা এক্সপান্ড করব না এটা মানে ন্যারো করে নিয়ে আসবো, শ্রিঙ্ক করে নিয়ে আসবো, কমায় নিয়ে আসবো। আপনার কাছে একটু যেতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে। আপনি আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের সাথে মানে তার বক্তব্যে কনভিন্সড কিনা, আপনি মেনে নিচ্ছেন কিনা? আর একটা বিষয় তিনি বলেছেন 12,70,00,000 ভোটার আসলে ভোটার না। তাহলে এই 12,70,00,000 ভোটারকে কিভাবে ভোটার বানানো যায়? দায়িত্ব কার? রাজনৈতিক দলের, সাধারণ মানুষের, না সরকারের? কে তাদেরকে ভোটার বানাবে? এবং আরেকটা কথা তিনি বলেছেন যে এই পদ্ধতিতে যে পদ্ধতি চলছে সেখানে মাসলম্যান, দুষ্টু লোক, ক্ষমতাবান লোক তারা ক্ষমতায় চলে আসে, সেই জায়গাটা থামানো যায়। মানে আপনি তার বক্তব্যের সাথে একমত পোষণ করেন কিনা? দেখুন, প্রথম কথাটা হলো যে আমরা কোন স্তরে আছি, আচ্ছা, কোন স্টেজে আমাদের গণতন্ত্রটা আছে। আচ্ছা, নেদারল্যান্ডের স্টেজে আছে না
ইউরোপের অন্য কোনো দেশের সেটা stage তিনি এ বলেছেন আছে? ওই জায়গাটাকে তৈরি করতে হবে আমাদের। না আমেরিকায় আছে, আচ্ছা। আমেরিকার লেভেলে আছে, না ইংল্যান্ডের লেভেলে আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের গণতন্ত্র এখনো এত প্রাথমিক পর্যায়ে আছে যে ওইটাকে আমাদের বোঝানোর জন্যে আমাদের যে সময়টা লাগবে, এখন সেই সময়টা এখনই যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের একবারে সময়ই নষ্ট। কারণ হলো যে আমাদের প্রথম কাজ হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে মানে শক্তিশালী করা, যেখানে এমপিদের স্থানীয় সরকারের কোনো কাজ থাকবে না সংসদ ছাড়া। দ্বিতীয়ত হলো আমাদের দেশের ভোটারদেরকে সচেতন করে তোলা, যেমন ফুয়াদ বললেন যে আমাদের তো 10%ও ভোটার ভোট দেবার যোগ্য না, তাহলে আমাদের এই টোটাল ভোটারদেরকে আমাদের সেইভাবে গড়ে তোলা। তৃতীয়ত হলো যে আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যখনই নিরবিচ্ছিন্নভাবে এগুবে তখনই আমাদের ওই চুর, গুন্ডা, বদমাশ এরা কিন্তু জনগণের কাছে যখনই আমাদের কৈফিয়ত দেওয়া শুরু হবে, আমাদের যখনই প্রত্যেকটা স্তরে যখনই আমাদের জবাবদিহিতা তৈরি হবে, তখনই কিন্তু এরা আস্তে 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 এদের সংখ্যা কমবে, রাজনৈতিক দলগুলোও এদেরকে আর নমিনেশন দেবে না। এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো করতে কিন্তু অনেকটা সময় দরকার। অন্তত আগামী 5টা 10টা নির্বাচনেও এই জায়গাটায় আমাদের যেমন আশা। ফুয়াদ বললেন যে পাইলট প্রকল্প শুরু করা যায় কিনা, আপনি একেবারে পুরোপুরি না গিয়ে কিছু শুরু করতে পারেন কিনা? আপনি পাইলট প্রকল্প শুরু করতেও আপনার অন্তত আরো 5টা নির্বাচন অর্থাৎ 25 বছর পরে লাগবে চিন্তা আমার। করতে পারবেন। কারণ আমরা গণতন্ত্রের এবং নির্বাচন ব্যবস্থার একেবারে কক্ষগতে আছি, একেবারে প্রাথমিক বলেন কি? পর্যায়ে আছি। কারণ হলো যে বারবারই আমাদের নির্বাচনী ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে। আমাদের এক একটা স্বৈর শাসক আসে নির্বাচন ব্যবস্থাকে একেবারে 72-এ স্বাধীনতা পাওয়ার 75 থেকে এটা শুরু হয়েছে, এটা 75 থেকে শুরু হয়েছে, আবার 82 থেকে, আবার 2007 থেকে। আমরা কিন্তু ওই প্রাথমিক অবস্থাকে এখনো ক্রস করতে পারি নাই। অতএব এই সময়টুকু আমাদের ভোটারদেরকে দিতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। আমরা যদি ভারতেও এই সিস্টেম এখনো পাইলট প্রকল্প হিসেবে নেয় নাই, এখনো ইংল্যান্ডেও নেয়নি, এখনো অস্ট্রেলিয়াতে নেয়নি, শ্রীলঙ্কা, নেপালে তো আছে। শ্রীলঙ্কা নেপালের বিষয়টা আমি অতটা জানি না, কিন্তু আমরা জানি যে শ্রীলঙ্কাতে এখন আপনার একটা পান দোকানও ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, 100% তাদের শিক্ষিতরা 100%, এই জন্য তারা আমাদের কতটা আছে। কাজেই শ্রীলঙ্কা নেপালের সাথে আমাদের তুলনা করলে হবে না। শ্রীলঙ্কা 1 বছরে যে অভ্যুত্থানের পরে 1 বছরে তাদের ইকোনমি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের 3 মাসে সেই প্রপোর্শন আমরা কি ঘুরে দাঁড়াতে পেরেছি? কাজেই আমাদের শিক্ষার মান দেখতে হবে, আমাদের সামাজিক অবস্থা দেখতে হবে, আমাদের গণতন্ত্রের অবস্থা দেখতে হবে। এতটাই প্রাথমিক স্তরে আছি যে আমরা আপাতত এই চিন্তাটা আমাদের আরো অন্তত 25 বছর নিরবিচ্ছিন্ন গণতন্ত্রের চর্চা যদি করতে পারি, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে সেরকম সহমর্মিতা তৈরি করতে পারি, আমাদের সংসদে চিল্লাচিল্লি না করে যৌক্তিকভাবে আলোচনা করে আমরা সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে সহমর্মিতা তৈরি করতে পারি, এবং আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতাই জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি। জাতীয় ঐক্যমত্য বলতে সব দল এক না, গণতন্ত্রের সৌন্দর্য মতো পার্থক্য। গণতন্ত্রের সৌন্দর্য, একটু শেষ করি, গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আপনার প্রতি আমার কোনো হিংস্রতা না, ধ্বংসাত্মক না। এই জিনিসগুলো করতে 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 আমরা যদি অন্তত 5টা নির্বাচনেও আমরা বললেন যে 10% আমরা ভোট দেবার যোগ্য না, আমরা যখনই অন্তত যোগ্য হব তখন 60% যেতে পারি, তখন আমরা পাইলট প্রকল্প নিতে পারি। এখনো ভালো পাইলট প্রকল্প নেয় না। নাজমুল সাহেব বলবেন স্বাধীনতার 54 বছর পরে এসেও আমাদের আহমেদ আজম খান বলছেন যে গণতন্ত্র আমরা ক খ গ এর মধ্যে আছি, এখনো পাকাপোক্ত হয়নি। নূর হোসেনরা জীবন দিয়েছে 90-এর গণঅভ্যুত্থানে, তারপরেও কি আমাদের গণতন্ত্র এখনো মজবুত কেন হলো না? এতগুলো নির্বাচন হলো, এবং এই যে পদ্ধতির কথা বলা হচ্ছে আরো 5টা নির্বাচন 25 বছর পরেও তিনি ওই দিকে চিন্তা ভাবনা করছেন। আসলে কি গণতন্ত্রের দিক থেকে আমরা এত পিছিয়ে আছি? না, আসলে আমাদের গণতন্ত্রের উত্তরণটা হচ্ছে তৈলাক্ত বাঁশের মতো, আমরা উঠি ঠিকই আবার নেমে যাই। আবার ধরেন আপনি 90 পর্যন্ত অনেক চড়াই উতরাই গেছে, 90 থেকে যে নতুন যাত্রা শুরু হয়েছিল এটা কিন্তু খুব ভালো যাত্রা হয়েছিল, এবং পরপর 2টি নির্বাচন একদম মানে বাংলাদেশের ইতিহাসে সেরা।
দুটি 91, নির্বাচন, 96? 91, 96, 96, 2001 আচ্ছা। দুটি নির্বাচন এবং দুটি সরকার, ওদেরও দোষ ত্রুটি ছিল, কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেরা। এরপর আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়েছে এবং হতে হতে এই 24-এ এসে যা পরিণতি হয়েছে, তার মানে আমরা তো আগাতে পারি না, মানে কন্টিনিউ করতে পারি না, ধারাবাহিকতা থাকে না, নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চা করতে পারি না। সে কারণে যেটুকু অর্জন সেটা আবার হারিয়ে যায়। এই যে 90-এর পরের অর্জন সেটা কিন্তু হারিয়ে গেছে। এটা এই জন্য হয়তো আজম ভাই বলছেন যে আমাদের নিরবিচ্ছিন্ন দরকার, অনেক দিন দরকার। কিন্তু গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা কিন্তু কোয়ালিটি না, কোয়ান্টিটি। সো যেটা ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে আমাদের 10% ভোটার না, ভাই গণতন্ত্র তাই বলে। আপনার দেশ, আপনার নাগরিক, তার যে অধিকার সে অনুযায়ী সে ভোটার হয়, তার যেই পছন্দ, তার যে ধরন, তার যে রুচি, তার যে জাজমেন্ট, সে অনুযায়ী সে ভোট দেবে। আমেরিকা 250 বছর ধরে গণতন্ত্র চর্চা করে, ট্রাম্পের মতো লোকরে পাশ করায়, তো তারা তাদের ভোটার কি খুব ভালো? তাই তো আমি বলছি গণতন্ত্রের এটা হচ্ছে দুর্বল দিক আর কি, সেটা আমরাও ভোগ করি। তারাও কিন্তু হামলা করেছিল। হ্যাঁ, আমি বলছি যে ট্রাম্পের মতো লোক, তার যে রাজনীতি, সে যা কিছু করবে বলেছে নির্বাচনের প্রচারের সময়, তারপরে তাকে মানুষ তাকেই ভোট ভোট দিয়েছে। দিয়েছে মানুষ। এবং মানে ইতিহাস কি, সে আপনার ইলেকট্রাল কলেজ ভোট এবং পপুলার ভোট দুটোতেই সে বেশি পেয়েছে এবং প্রচুর ডেমোক্রেটিক ভোট সে পেয়েছে, এবং নতুন নতুন এরিয়াতে তার ইন্ট্রুশন হয়েছে। যাই হোক, তো আমি বলছি যে এইরকম একটা লোককে যখন আমেরিকার মতো লোক ভোট দেয়, আমরা শুনি না যে কোনো দেশ যেরকম তারা সেরকম নেতৃত্ব পায়। তো ট্রাম্পের মতো নেতৃত্ব যে দেশ পেয়েছে সে দেশের মানুষও ট্রাম্পের মতোই, এটাই তো বোঝা যায়। যাই হোক, আমি দেশে আসি। জি। এখন ভোটারদেরকে শিক্ষিত করা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলছেন যে রাজনীতিবিদরা বা প্রার্থীরা নানানভাবে তাদেরকে প্রভাবিত করে যে ভোট নেয়, সেটা গোত্র, বংশ, এলাকার বিষয়, খাওয়া দাওয়া, ঘুষ, এগুলো আমরা জানি। এগুলো যাতে প্রার্থীরা করতে না পারে বা করতে না হয় সেরকম ব্যবস্থার মধ্যে আমরা যাই। আর শেষ কথা বলি যে ভোটাররা যাতে আরও সচেতন হয়, শুধু পড়ালেখা করলে সার্টিফিকেট নিয়ে সচেতন না, যে ভালো মানুষটাকে আমি ভোট দেব। আচ্ছা। সেই বোধ তৈরি করার জন্য রাজনীতিবিদরা এগিয়ে আসবে না, কারণ রাজনীতিবিদরা কিন্তু ভালো মানুষ প্রার্থী হোক, ভালো মানুষ ভোট দেখ, এটা তারা প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত। আমরা দেখি এবারে নির্বাচনে কি হয়। সেই জায়গায় নাগরিক সমাজ এবং গণমাধ্যম তারা এই কাজটা করতে পারে, যে প্রত্যেকটা প্রার্থীর আদ্যপান্ত তুলে ধরে মানুষকে বলা যে উনি কিন্তু এরকম, উনি কিন্তু এরকম, আপনারা বেছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নির্বাচন সূত্র নিয়ে। আমি একটু শুরুতে যেতে চাই আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে মানে প্রধানমন্ত্রীকে কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী হওয়া ঠেকাতে এই সমানুপাতিক পদ্ধতি কার্যকর। কিভাবে এটা? না, এটার সাথে আমি একমত না। আচ্ছা। একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান ডেভেলপ করতে না পারলে কোনো প্রসেস দিয়ে আপনি ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারবেন না। যেমন একটা লম্বা তর্ক এখন হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। জি। কিভাবে করবেন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যেমন ধরেন হাসিনা প্রধানমন্ত্রী, তিনি চুপ্পু টাইপের একটা লোককে প্রেসিডেন্ট বানাইলো। চুপ্পু কিভাবে তার ক্ষমতা এক্সারসাইজ করবে? প্রসেসের মধ্যে তো নাই তো। আবার চুপ্পু প্রেসিডেন্ট হবে কিভাবে ধরেন, কারণ তাকে তো দলীয় এমপিদের ভোট লাগবে। তো দলের প্রধান হিসাবে তো হাসিনা ঠিক করে দেবে যে কাকে দলের এমপিরা ভোট দেবে বা না দেবে। অথবা হাসিনার মতো লোক যদি কাউকে ঠিক করে দেয়, কোন দলের সাহস আছে তার এগেনস্টে আবার ভোট দেয় যে না, এরা আমি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না। তো এটা একটা কালচারাল ফেনোমেনা আছে। এই জন্য বিকল্প একটা প্রস্তাব আসছে যে আপনি দুটা পোস্টই নির্বাচিত করতে পারেন কিনা। ধরেন প্রেসিডেন্টও নির্বাচিত হবে, প্রধানমন্ত্রীরও পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। সেক্ষেত্রে ভারসাম্যটা হয় কিনা। এইটার একটা রিস্কের জায়গা হচ্ছে যে আপনার দুইটা জায়গার যেহেতু যথেষ্ট লেজিটিমেসি থাকবে, কোনো কারণে যদি ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, দুইটা আলাদা আলাদা ক্ষমতার ভরকেন্দ্রে আপনার ফোর্সেসরা ভাগ হয়ে যাবে বাংলাদেশে, এবং এটা সিভিল ওয়ারের দিকে টার্ন করবে। এবং এটা আমরা দেখেছি রিসেন্টলি সুদানে, বিভিন্ন দেশে এটা হয়েছে যে আপনার ধরেন এলিট ফোর্স একদিকে চলে যাবে, র্যাব একদিকে চলে যাবে, সেনাবাহিনী একদিকে চলে যাবে, বিজিবি একদিকে চলে যাবে। যদি এরকম পাওয়ারফুল ক্ষমতার ভরকেন্দ্র থাকে, তো একটা তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমার কাছে মনে হয়েছে সেটা খুব বড় সমাধান না। কোনো ফর্মই ওয়ার্ক করবে না দুইটা বড় মৌলিক পরিবর্তন না হইলে। তার ভিতর একটা পরিবর্তন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে, তারা যদি নিজেরা দলের ভিতরে ফান্ডিং কিভাবে হয়, একটা দল কিভাবে চলবে, সেই যে আমি কি টোকাই ভাড়া করে, আমি কি চাঁদাবাজি করে স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, ব্যাংক দখল, জমি দখল, সায়দাবাদ, গাবতলী দখল করে এই টাকা দিয়ে আমি দল চালাবো, আমি আমার এলাকায় নির্বাচন করব, না দলের সদস্যদের চাঁদার টাকায় চলবে। সারা দুনিয়াতে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা চলে,
অতএব দলের ফান্ডিং একটা বড় জায়গা, আর দলের ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি একটা বড় জায়গা। যেই দলের ভিতরে নির্বাচন করবার কোনো কালচার নাই, সেই দল ক্ষমতায় গিয়ে নির্বাচনী ব্যবস্থাকে কখনো শক্তিশালী করতে পারবে না। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করে দেখবেন, সে নির্বাচনী প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করতে চায়, কারণ সে দলের ভিতরে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে দল পরিচালনা করেছে। এই জন্য যখন সে রাষ্ট্রে যায়, সে কি করে, তার ওই অভ্যাসটা, দলীয় অভ্যাসটাকে সে রাষ্ট্রের উপর ইম্পোজ করে। এই জন্য হাসিনা যখন দেশ চালায়, আপনার বোঝার উপায় নাই যে শেখ হাসিনা কোনটা, শেখ পরিবার কোনটা, আওয়ামী লীগ কোনটা, সরকারি দল কোনটা, রাষ্ট্র কোনটা। আপনি দেখবেন যে গণভবনে এই যে গণহত্যার সিদ্ধান্ত যে নেওয়া হইল 14 দলীয় মিটিংয়ে, 14 দলের মিটিং গণভবনে হবে কেন? গণভবন তো প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন। 14 দলীয় মিটিং তো 14 দলের অফিসে হইতে হবে। আপনি দেখবেন আওয়ামী লীগের বিভিন্ন জেলার কনফারেন্স, টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ গণভবন হয়, আমরা দেখেছি জি, যে তারা গণভবনে করছে। তো এটা হচ্ছে এই যে রাষ্ট্র যে ইনস্টিটিউশনগুলোকে আলাদা করতে হয় ব্যক্তি থেকে, দল থেকে, সরকার থেকে, বংশ থেকে, এই পরিবর্তনগুলো হচ্ছে না। তাহলে যেটা দরকার যে রাজনৈতিক দলের সংস্কার এবং রাষ্ট্রের প্রতিষ্ঠান তৈরি করা। প্রতিষ্ঠান যদি রোবাস্টলি ডেভেলপ না করে, কোনো ফরম্যাট দিয়ে আপনি ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারবেন না। জি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, একটু ছোট করে আপনি বলবেন, সেটা হচ্ছে ছোট ছোট দল কখনোই আসলে ভোটে জিতে আসতে পারে না, সবসময় বড় দলরাই ভোটে জেতে এবং তারা সংসদে যায়। কিন্তু সমানুপাতিক ভোটের যে সিস্টেম, সেখানে যদি দেখা যায় যে বাংলাদেশে যে 300 আসন আছে, কিন্তু এর মধ্যে ভোটার 12,70,00,000, তার মধ্যে 1% যারা ভোট পাবে, 1%, তারাও 3টা আসন পাবে। 0.33% ভোট পেলেও সে একটি আসন পাবে। সেই জায়গাটায় সারা জীবন বড় দলগুলোই কি শুধু সংসদে যাবে, ছোট দলগুলো কি কখনোই সংসদে যেতে পারবে না? প্রথমত নাজমুল সাহেব একটা চমৎকার কথা বলছেন যে ভোটারদেরকে তৈরি করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। আমি তার সাথে একমত, কারণ রাজনৈতিক দলগুলো ভোটারদেরকে সেইভাবে তৈরি করবার সময়ই পায়নি। এটা করতে হবে। আবার নাজমুল সাহেব বলছেন যে সিভিল সোসাইটিকে, বাংলাদেশে কিন্তু সিভিল সোসাইটিও তৈরি হয়নি, কারণ ফ্যাসিবাদী শাসন এত দীর্ঘ ছিল যে সিভিল সোসাইটি যেটুকু ছিল সেটুকু কিন্তু নিশ্চিহ্নের পথে চলে যাচ্ছিল। কাজেই ওই রাজনৈতিক দলগুলোকেও সেই পর্যায়ে যেতে হবে, সিভিল সোসাইটিকেও সেই জায়গায় যেতে হবে। আবার ফুয়াদ যে কথাটা বললেন যে কি আমি ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুটো নির্বাচন সংসদীয় পদ্ধতিতে যে রাষ্ট্রগুলোতে, সেগুলো কিন্তু নাই। এটা ভারতেও নাই, ইংল্যান্ডেও নাই, কোথাও নাই। এখন এই যে চুপ্পু তখনই যখন ফ্যাসিবাদী শাসন থাকে, তখনই চুপ্পুদের মতো লোক রাষ্ট্রপতি থাকে। যদি নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র থাকতো, 5 বছর পর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন থাকতো, তাহলেও কিন্তু ওই শাসক গোষ্ঠী চুপ্পুর মতো আমি বসানোর চেষ্টা করতো না। এটাই প্র্যাকটিস। নাজমুল সাহেব একটু বলবেন যে মানে এই যে রাজনৈতিক দলগুলোর কথা আমরা শুনি, যে কোনো একটা বিষয়ে মানে আপনার মতবিরোধ বা মতৈক্য আসাতে অনেক রকমের বাধা থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি জনগণের যে পালস, জনগণের চাওয়া পাওয়াটা, সেটা কি তারা বুঝতে পারে, সেটা কি তারা শুনতে পায়? শুনতে পারে কতটুকু পায়? আমরা অতীতের রেকর্ড খুব ভালো দেখি না। ছোট করে বলেন ভাই। নির্বাচন আসলেই তারা কিছুটা শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, কারণ তাদের সমর্থন আছে। আর নির্বাচন হয়ে গেলে আর কোনো থাকে না। আমাদের যে একদিনের গণতন্ত্র, ভালো নির্বাচনের উদাহরণ ধরে যদি বলি, আমরা একদিনের গণতন্ত্র চর্চা করি। আমি নির্বাচনটা সুষ্ঠুভাবে হলো, গণতন্ত্রের চর্চা হলো, আমি ম্যান্ডেট পেলাম, এরপরে 5 বছর আমি আমার ইচ্ছা মতো চলি। এই 5 বছর আমরা জনগণের কাছে ফেরত যাই না, এই 5 বছর আমরা জবাবদিহিও করি না, স্বচ্ছতাও নিশ্চিত করি না, এমনকি সংসদে যে জবাবদিহিতার ব্যবস্থা আছে সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে, সেটাও ঠিক মতো চর্চা করি না। গণমাধ্যমের কাছে নাম খাওয়াস্তায় করি, পছন্দ না হইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত যদি আপনি জবাবদিহিতা এবং স্বচ্ছতা যদি প্রতিনিয়ত নিশ্চিত করেন, তাহলেই গণতন্ত্রের সুফল মানুষ পাবে। আমি একটু বলবো, ওই একদিনের গণতন্ত্রটা আগে আমরা যদি সফলভাবে চর্চা করতে পারি, তাহলে দেখবেন 365 সেই জায়গাটা বড় রাজনৈতিক দলগুলোকে বেশি আগে আসতে হবে না। আমি যেতে চাই একটু জুবায়ের ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ভোটার নিয়ে আপনি বোধহয় একটু বলতে চেয়েছিলেন, ছোট করে একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন সংস্কার কমিটিও কাজ করছে। আচ্ছা, তাদের প্রধানতম কাজ হইতে হবে এই 12 কোটি 10 লাখ মানুষকে ভোটার বানানো। এর একটা বড় জায়গা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে নতুন বই আসছে, আপনার সেকেন্ডারি স্কুলে খুব সিরিয়াস কারিকুলাম ডেভেলপ করা দরকার ভোটার বানানোর।
দ্বিতীয়ত হচ্ছে এই যে তরুণরা যারা গণ অভ্যুত্থানের মধ্যে জড়িত ছিল, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দিয়ে সারা বাংলাদেশে মানে রেভলিউশনারি ক্যাম্পেইনে পাঠিয়ে দেওয়া দরকার 6 উইকসের জন্য, 3 মাসের জন্য। তারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণকে বুঝাবেন যে গণ অভ্যুত্থান কি জিনিস, ভোট কি জিনিস। জি জি, আহমেদ আজম খান, ছোট করে আপনি বলবেন। সেটি হচ্ছে যে তারেক রহমান আজকে একটা কথা বলেছেন যে নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র হবে, শঙ্কা প্রকাশ করেছেন। মানে শঙ্কাটা কেন, ষড়যন্ত্রটা কি, ছোট করে? শঙ্কার জায়গায় এই জায়গায় আমরা দেখেছি যে ছাত্র গণ অভ্যুত্থানের পরপরই আমরা একটা জুডিশিয়ারি কুর অপচেষ্টা দেখেছি, এরপর একটা আনসারদের মাধ্যমে একটা কুর অপচেষ্টা দেখেছি, তারপরে আমরা বিভিন্ন গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে অপচেষ্টা দেখেছি। এইভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অপচেষ্টা দেখছি। আমাদের পাশের দেশ সারা বিশ্বে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই জন্যে মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা তো নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার যত শক্তিশালী, পার্টি সরকার যত শক্তিশালী, এই সরকার সকলের সমর্থিত হলেও কিন্তু তুলনামূলক দুর্বল সরকার। এই জন্য আমরা বলছি যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো করে যত দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দেওয়া যায়, তেমনি গণতন্ত্রের পথেও রাষ্ট্র চলে গেল, সরকার শক্তিশালী হলো, জনগণ শক্তিশালী হলো, তখন ষড়যন্ত্র অনেকটা কমে। আহমেদ আজম খান, আপনার কথা ধরে আমি নাজমুল আশরাফকে জানতে চাই যে সংস্কার কথাটা বলেছেন, সংস্কার না করে নির্বাচন, ভোটাধিকার, নির্বাচন কমিশন, এই বিষয়গুলো কি টেকসই হবে? 1 মিনিটে দেখেন, সংস্কার দরকার সবাই বলছে, যে কতটুকু করে আপনি নির্বাচন দেবেন সেটা নিয়ে তো বিরোধ। সংস্কার কিছুই ধরেন করা হলো না। এই ব্যবস্থায়, এই সংবিধান, এই আইন, এই রাষ্ট্র ব্যবস্থায় কি আমরা ভালো নির্বাচন করি নাই? সো নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য না, কিন্তু নির্বাচিত সরকার এর চেয়ে ভালো দেশ শাসন করবে, দেশ চালাবে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সব কিছু আগের চেয়ে ভালো ফাংশন করবে। সেই জন্য হয়তো কিছু সংস্কার দরকার, সেটি প্রস্তাব করে দিয়ে গেলে নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।